This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আজম ভাগ্যিস কটা বাজি সবে বারাতে বাঁচিয়ে রেখেছিলাম। কিন্তু মুনির, ওটা ভারতের দিক থেকে কি আসছে? মনে রেখো, যুদ্ধ আমরাই জিতেছি। जो हुकुम जहांपना, तूफान कबूल करो। উঠছে হাসি ভস ভসিয়ে সোডার মতো পেট থেকে। হাসির কি আর দোষ বলুন? সারা দিন দৌড়ঝাঁপের পর একটু কমিক রিলিফ পেলে হাসি তো এমনিই পেয়ে যায়, হাসতে ভাল লাগে। আর এই মুহূর্তে আপনাদের সব থেকে বড় যে জিনিসটা দরকার, এই কমিক রিলিফ তো বটেই। টানা এতদিন এত একটা টান টান উত্তেজনা চললো, তাই না? কিন্তু আমাদের ভারতীয়দের জন্য এই মুহূর্তে সব থেকে বড় কমিক রিলিফের নাম কি? ঠিক ধরেছেন, পাকিস্তান। পাকিস্তান হলো সেই দেশ যে দেশের কোনো সেনাবাহিনী নেই, কারণ ও দেশের সরকারের ইচ্ছায় সেনাকর্তারা চলেন না। কিন্তু পাক সেনাবাহিনীর একটা দেশ আছে, কারণ দেশটা পাক সেনাবাহিনীই চালায়। নাহলে ভেবে দেখুন, কোনো দেশে হিরো সেনাপ্রধানের কি প্রমোশন হয়? তা একবার নয়, দুবার। আইয়ুব খান ও আসিম মুনির দুজন, একজন ওই 65 যুদ্ধে ভারতের কাছে গো হারান হেরেও ফিল্ড মার্শাল পদটা আঁকড়ে বসেছিলেন। আর এই 2025-এ অপারেশন সিঁদুরে পাকিস্তানের নাকে ভারত ওইভাবে ঝামা ঘষে দেওয়ার পরেও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির দিব্যি ফিল্ড মার্শাল হয়ে গেছেন। আসলে দেশটার নাম পাকিস্তান, তো এখানে কার কখন প্রমোশন হবে, কার কখন ডিমোশন হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কে কতদিন কোন পোস্টে থাকবেন, প্রধানমন্ত্রী কে হবেন, তিনি আবার কতদিন থাকবেন, আবার কোন প্রধানমন্ত্রী কবে জেলে থাকবেন, কতদিন থাকবেন, এগুলো সব ওদের সেনাবাহিনী ঠিক করে, জানেন তো। এবার ভেবে দেখুন, 7ই মে অপারেশন সিঁদুরের প্রথম দিনই মুনিরের এই বাহিনীকে একদম ঠুটো করে দিয়েছিল ভারতীয় সেনা। পাকিস্তানের ওই এয়ার ডিফেন্স সিস্টেমকে 22 মিনিট অকেজো রেখে লাহোর থেকে বাওয়ালপুর পর্যন্ত 9টা জায়গায় জঙ্গি ঘাঁটিতে সফল অপারেশন চালিয়েছে আমাদের বায়ুসেনা। আর তারপর 9ই মে সকাল থেকে পাকিস্তানের 11টা বিমান ঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল ভারত। পরপর এয়ারবেসগুলো সব বিধ্বস্ত হয়েছিল। আর মাঝরাত্রে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ঘুম থেকে তুলে সেই সুখবর জানিয়ে বাংকারে গিয়ে লুকিয়ে পড়েছিলেন সেনাপ্রধান মুনির। এই যার ক্রেডেনশিয়াল, এটা যার বায়োডাটায় লেখা থাকবে, তারপরেও তাকে ফিল্ড মার্শাল হিসেবে যে দেশ মেনে নিতে পারে, তাদের কথা ভাবলে না ওই সোডার মতোই পেট থেকে ভগ ভকিয়ে হাসিই তো ওঠার কথা। কিন্তু বিশেষ করুন, সবটাই কিন্তু মজার বিষয় নয়, কারণ আজ 22শে মে ওই পহেলগাঁও হামলার 1 মাস হয়ে গেল। 26 জন সহ নাগরিককে হারিয়েছি আমরা। আর আজই আমাদের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী দুজনের একমুখী বক্তব্যে প্রমাণ হয়ে গেল আমাদের দেশ পাকিস্তানের সরকার, পাকিস্তানের সেনাবাহিনী আর পাকিস্তানের মদতপুষ্টই সন্ত্রাসকে কি নজরে দেখে। শাহবাজ শরীফ, আসিম মুনিরের সঙ্গে হাফিজ সঈদ বা ওই মাসুদ আজহারের মতো জঙ্গির কোনো পার্থক্য যে এই মুহূর্তে এই দেশ আর করে না, এটা তো পরিষ্কার হয়ে গেল ওই দুজনের বক্তব্যে। পাকিস্তানে গণতন্ত্রের আড়ালে যে মৌলবাদী চিন্তা ভাবনায় ভরপুর একটা সেনাবাহিনী এবং
মৌলবাদী জঙ্গিরা লুকিয়ে থাকে, পাকিস্তানদের জঙ্গিদের আতুরঘর। আর ভারত যে মনে করে পাকিস্তানের সরকার, সেনা, এই জঙ্গি আর সন্ত্রাস সব এক সুতোয় গাঁথা, সেটা নরেন্দ্র মোদী আর এস জয়শঙ্কর দুজনের বক্তব্যেই দুনিয়া টের পেয়ে গেছে। এরকম সোজা সাপটা সরাসরি এবং তীক্ষ্ণ বক্তব্য এর আগে কিন্তু কোনো রাষ্ট্রপ্রধানের কাছ থেকে চট করে শোনা যায়নি। সরাসরি আঙুল তোলা হয়েছে ওই দেশটার দিকে, এবং গোটা বিশ্ব বুঝে গেছে কেন সন্ত্রাসের বিরুদ্ধে প্রত্যাঘাত করেছে ভারত, কেন ভারত পাকিস্তানের এই সামরিক পরিকাঠামোগুলোকে গুঁড়িয়ে দিয়েছে। কারণ আমাদের চোখে এই জঙ্গি ঘাঁটি আর পাক সেনা ঘাঁটির মধ্যে এখন আর কোনো ফারাক নেই। हम आतंक के आकाओं और आतंकी सरपरस्त सरकार को अलग अलग नहीं देखेंगे, उन्हें अलग अलग नहीं देखेंगे, उन्हें एक ही मानेंगे। It was triggered by a very barbaric terrorist attack in the Indian Union territory of Jammu and Kashmir. Deliberately an element of religion was introduced. And to understand that, you've got to also see that on the Pakistani side, you have a Pakistani leadership, especially their army chief, who's very driven by extreme religious outlook. দেখুন, ভারত যেদিন পাকিস্তানের সেনাঘাঁটিগুলোতে প্রত্যাঘাত করেছিল, তার কদিন আগেই তো এই মুনির হুঙ্কার দিয়েছিলেন। ওই যে বললেন না, এস জয়শঙ্কর একটা দেশের সেনাপ্রধান সম্পর্কে তার প্রতিবেশী দেশের একজন দায়িত্বশীল মন্ত্রী কখন এইরকম মন্তব্য করেন ভেবে দেখুন তো, যখন তিনি তার নিজের সীমা পার করে চলে যান। আসিম মুনির তো তাই করেছিলেন। তার কথাতেই তো ফের দ্বিজাতি তত্ত্বের সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিলেন ওই পাকিস্তানের অমুসলিমরা। আসিম মুনির বলেছিলেন তো যে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে হিন্দুদের থেকে আলাদা, তাদের ধর্ম, রীতিনীতি, চিন্তাভাবনা যে পৃথক, সেটা পাকিস্তানের সরকারের মনে রাখা উচিত। শুধু পাক সরকারের কথা বলেছিলেন নাকি জঙ্গিদের উদ্দেশ্যেও সে কথা বলেছিলেন? পেহেলগামের এই ঘটনা তারপরেই তো ঘটেছে। আর আমরা সেখানে কি দেখেছি? সেখানেও তো ওই ধর্ম জিজ্ঞেস করে করে বেছে বেছে হিন্দুদেরই খুন করা হয়েছে। তাহলে এই ঘটনার পেছনে আসিম মুনিরের উস্কানি নেই গ্যারান্টি দিয়ে বলা যাবে? আজ বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এই বক্তব্যকেই তো হাতিয়ার করেছেন আমাদের বিদেশমন্ত্রী। পাক সেনাপ্রধান যে আসলে এমন একজন মানুষ যার মাথায় সব সময় মৌলবাদী চিন্তাভাবনা বা ধর্মীয় বিভাজন খেলা করে, সেটা তো সারা দুনিয়ার কানে তুলে দিয়েছেন জয়শঙ্কর। আর প্রধানমন্ত্রী তিনি কি করেছেন? খুব সুনির্দিষ্টভাবে তিনি আরেকবার পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছেন। বলা ভালো, শাহবাজ শরীফদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছেন। কারণ নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন ভারতের বিরুদ্ধে সন্ত্রাস হলে সন্ত্রাসবাদী আর সন্ত্রাসবাদে মদতদাতাদের আলাদা চোখে তার সরকার দেখবে না। আর সন্ত্রাসবাদীদের যে কি করা হবে সেটা তো ইতিমধ্যেই ভারত দেখিয়ে দিয়েছে, ওই 9টা জঙ্গি ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দিয়ে। এবার তাদের মদতদাতাদেরও যদি এরপর ওই একই চোখে দেখা হয় এবং একই শাস্তি তাদের জন্য নির্ধারিত হয়, তাহলে শাহবাজ শরীফদের কি হবে ভেবে দেখছেন? আর ভারত তো ইতিমধ্যে বলে দিয়েছে, এটা ঘোষণা, সরকারি ঘোষণা, এখন থেকে ভারতের বিরুদ্ধে যে কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেই ধরা হবে। যুদ্ধে তো একটা কাজই হয়, পাল্টা আঘাত। ভারত প্রত্যাঘাত করেছে একদিন, এবার যদি আঘাত করতে নামে এবং যুদ্ধে যেটা করা হয় প্রতিপক্ষকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়, সেটা যদি করে, তাহলে পাকিস্তানে কী হবে ভেবে দেখেছেন? আর একটা কথা মনে রাখবেন, বলে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। প্রেম আর রণক্ষেত্রে সব কিছু ঠিক, কোনো অন্যায় নেই। আজ যদি সেই জিনিসটাই পাকিস্তান হাড়ে হাড়ে টের পেতে শুরু করে, ইনফ্যাক্ট শুরু করেছে,
এই সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে যা হচ্ছে, জলগুলো একটু একটু করে বন্ধ হচ্ছে, আর পাকিস্তানের যেভাবে নাভিশ্বাস উঠছে তাতে তো তারা টের পেয়েছেন যুদ্ধ করলে তাদের কি পরিমাণ ভুগতে হবে। আজ প্রধানমন্ত্রী বলেছেন জানেন তো, যে অপারেশন সিঁদুর 3টে জিনিস পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। এক, ভারতের ক্ষমতা কি। আগে ভারত ঘরে ঢুকে মেরেছে, কিন্তু এবার ভারতীয় সেনা পাকিস্তানের কলজেতে আঘাত করেছে, কোমর ভেঙে দিয়েছে, এবং সেটা নিজেদের দেশের সীমা পার না করে। 2, যখন যেমন দরকার পড়বে সেইভাবে ভারতের সেনাবাহিনী জবাব দিতে তৈরি আছে। এবার জবাবের ধরন কী হবে সেটা সেনা কর্তারাই ঠিক করবেন, অর্থাৎ সেনাকে খোলা ছুট। আর 3, ভারত প্রয়োজন পড়লে ফের একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে প্রত্যাঘাত করবে। অর্থাৎ এই সবকটা মিলিয়ে মিশিয়ে যেটা দাঁড়ায়, ভারতের এর পরবর্তী যে আঘাতটা ভারতের দিকে চোখ তুলে তাকালে ভারত করবে, সেটা কিন্তু সেনা নির্ধারিত হবে। আর মনে রাখবেন, এদেশের সেনাবাহিনী, এদেশের প্রাক্তন সেনাকর্তা সবারই একটা আক্ষেপের জায়গা। বারবার আমরা কিন্তু পাকিস্তানকে বাগে পেয়েও ছেড়ে দিয়েছি, সেটা 71-এ হোক, সেটা 65-তে হোক। এবার যে সেনাবাহিনীর ইচ্ছেকে মর্যাদা দেওয়া হবে, সেনাবাহিনীকে ছেড়ে দেওয়া হবে, এটা কিন্তু নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। और अब तो मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। पहले घर में घुसकर किया था वार, अब सीधा सीने पर किया प्रहार है। अब पाकिस्तान का असली चेहरा पूरी दुनिया को दिखाया जाएगा। দেখুন, এই কথাগুলো গত 1 মাসে প্রধানমন্ত্রীর মুখে কিন্তু আমরা বিভিন্নভাবে শুনেছি। তাহলে আজ নরেন্দ্র মোদী নতুন কি করলেন সেটা বুঝতে হলে এই সময়টাকে আগে বুঝতে হবে। এমন একটা সময়ে ভারত এই চাপটা তৈরি করলো পাকিস্তানের ওপর, যখন পাকিস্তান শুধু বাইরে নয়, ঘরের মধ্যেও প্রবল চাপে আছে। বালোচ পাস্তুনদের পাশাপাশি গত কয়েকদিনে পাকিস্তানের সিন্ধ প্রদেশের মানুষজন তো প্রবল বিদ্রোহী হয়ে উঠেছেন। সিন্ধের মানুষ সরাসরি স্বাধীনতা দাবি করছে। আর পাকিস্তানে সিন্ধ প্রদেশের স্বাধীনতা চাওয়ার অর্থটা জানেন তো, মানে পাকিস্তানের হাত থেকে করাচি হাতছাড়া হয়ে যাওয়া। এই করাচি শহরটা পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী। বহুদিন ধরেই কিন্তু ওখানে এই স্বাধীনতার দাবিতে আন্দোলন হচ্ছে। ওরা কিন্তু মানসিকভাবে পুরোপুরি ওই মূল পাকিস্তানের মানসিকতার সঙ্গে মেলে না। 9-এর দশকের গোড়ায় সিন্ধে মহাজির কোয়ামি মুভমেন্ট শুরু হয়েছিল, যার জন্য এখন সেটা মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট নামে চলছে। কিন্তু শর্ট ফর্মটা একই, MQM। উর্দু শব্দ কোয়ামির মানে হলো জাতীয়তাবাদী। সিন্ধের জাতীয়তাবাদী আন্দোলনকারীদের অনেকেই গত 2 দশকে দেশের বাইরে রয়েছে। এদের দেশ ছাড়া করেছে পাক সরকার আর সেনা। কিন্তু বাইরে থেকে তারা যেভাবে এই আন্দোলন পরিচালনা করে যাচ্ছেন, যেভাবে সম্প্রতি সিন্ধের মানুষ পাকিস্তান থেকে আলাদা হতে চাইছেন, তাতে পাকিস্তানের ঘরের ভেতরের অস্বস্তিটাই অনেকটা বেড়ে যাচ্ছে। আর ঠিক এই সময় পাকিস্তানকে আরও কোণঠাসা করতে কূটনৈতিক লড়াইটা আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে ভারত। ভারতের সংসদীয় প্রতিনিধি দল আরব আমিরাত আর জাপানে পৌঁছে গেছে। দিনটা খেয়াল করে দেখুন, ওই 1 মাসের মাথায় 1 মাসের মধ্যে ভারত পাকিস্তানকে জবাব দিয়েছে। আর এবার গোটা বিশ্বের সামনে তুলে ধরছে কোন পরিস্থিতিতে ভারত এই জবাবটা দিয়েছে এবং ভবিষ্যতে কি করবে। যারা ভাবছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রত্যাঘাতই যদি ভারত করে থাকে, যদি আমরা আক্রান্ত হওয়ার পর আঘাত করে থাকি, তাহলে এই ক্ষেত্রে আলাদা করে সমস্ত ব্যাখ্যা দেওয়ার কি দরকার আছে? ভারত তো বলেইছে
নির্দিষ্টভাবে এবং নিখুঁতভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের শিবির এবং পরবর্তী ক্ষেত্রে ভারতের ওপর হামলা করার জন্য পাক সেনার পরিকাঠামোটাকে শুধু নষ্ট করা হয়েছে। পাকিস্তানের সাধারণ মানুষের কোনো ক্ষতি করা হয়নি, নির্দিষ্টভাবেই এই যে আঘাতগুলো সেগুলো হানা হয়েছে। তাহলে ভাবতেই পারেন কেন এতে তাহলে আর কেন এত ব্যাখ্যা দেওয়া, কেন আত্মপক্ষ সমর্থনের জন্য দিকে দিকে দূত পাঠাতে হবে? আসলে আপনাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, ভারত অপারেশন সিঁদুর স্থগিত রেখেছে, বন্ধ করেনি। সামরিক অভিযান আপাতত অন হোল্ড, বাতিল নয়। এই সময়টাকে ভারত দুভাবে কাজে লাগাচ্ছে। এক, ভারত এই সময়টা পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধ জারি রেখেছে। আর দুই, এই কূটনীতিকে হাতিয়ার করে ভারত পাকিস্তানকে আন্তর্জাতিক দুনিয়ায় একঘরে করতে চাইছে। আর তিন, ভবিষ্যতে এই পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় কোনো আঘাত করলে যাতে গোটা বিশ্বের মধ্যে কোনো প্রতিক্রিয়া না হয়, তাই আগের থেকেই ক্ষেত্রটা প্রস্তুত করে রাখতে চাইছে। আসলে কি জানেন তো, আজকের দিনে যুদ্ধটা তো শুধু ওই লড়াইয়ের ময়দানে হয় না, আলোচনার টেবিলেও হয়। এবার কূটনৈতিক আর রাজনৈতিক স্তরে একই সঙ্গে হয়, এবং এই কূটনৈতিক বিষয়টা হয়তো দেশের বাইরে আন্তর্জাতিক স্তরে হয়, কিন্তু রাজনৈতিক স্তরটা সেটা আন্তর্জাতিক স্তরে যেভাবে আছে ঠিক একইভাবে রাজনীতিটা তো দেশের ভেতরেও রয়েছে। সব জায়গায় বার্তাটা সমানভাবে দিলে তবেই না নিশ্চিন্ত মনে নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। এবং সেই লড়াইয়েও ভারত যে পাকিস্তানকে টেক্কা দিচ্ছে সেটা কিন্তু আজ জাপান আর আরব আমিরাত থেকে আসা প্রতিক্রিয়াতেই বোঝা যাচ্ছে। দুই দেশের সরকারি এবং কূটনৈতিক মহল কি বলেছে জানেন? যাদের সাথে কথাবার্তা হচ্ছে ওই দেশগুলোর থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে দীর্ঘদিন ধরে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের শিকার হচ্ছে ভারত। তাই ভারতের সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার এবং সেটা করতে গিয়ে প্রত্যাঘাত করা। এবং সেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে ভারতের পাশে যে জাপান আর সংযুক্ত আরব আমিরশাহী রয়েছে সেটা আমাদের সংসদীয় দলের সফরের প্রথম দিনেই এই দুই দেশ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু ভারতের জন্য একটা শুভ সূচনা বলা চলে। Our commitment toward India's national security is non-negotiable. India is a strategic partner. It's not only with the government, it's with the people, it's with the nation. Long time, India suffered this terrorism. And this is terrorism supported by Pakistan. That is a very important crime, irresponsible behavior. So we need to tell Pakistan they must crack down such kind of terrorists. দেখুন, এর থেকে স্পষ্ট ভাষায় আন্তর্জাতিক মহল থেকে তো পাকিস্তানের জন্য কোনো বার্তা যাওয়া সম্ভব নয়। এবং কারা পাঠাচ্ছে সেটা একবার খেয়াল করে দেখুন। দেখুন, এই জাপানিরা এমন একটা জাতি যারা পাকিস্তান তো দূরের কথা, সচরাচর কোনো দেশের বিষয়েই নাক গলায় না নিজের দেশের বাইরে। সেজন্য জাপানের সঙ্গে দেখবেন কোনো দেশের সীমান্ত নিয়ে কোনো ঝগড়া ঝামেলা নেই, অকারণ কোনো দেশের সাথে টেনশন নেই, কথায় কথায় ওই পরমাণু অস্ত্র নিয়ে বক্তব্য নেই। আর আমিরশাহী তারা এমন একটা দেশ যারা উটকো ঝামেলা পছন্দ করে না, এটা জাপানের মতো মানসিকতা। আসলে একইভাবে এই দুটো দেশই না চূড়ান্ত ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি সম্পন্ন দেশ, নিজেদের স্বার্থ খুব ভালো বোঝে। তাই জন্য কে শত্রু কে মিত্র, কার সঙ্গে সম্পর্ক রাখা উচিত আর কার সঙ্গে সম্পর্ক রাখলে দেশের ক্ষতি, এটা জাপানের মতো সংযুক্ত আরব আমিরশাহীর মানুষজনও খুব ভালোভাবে বোঝেন। অত সেজন্যেই পাকিস্তানিদের প্রতি আরব আমিরাতের মানুষজন বেজয় খাপ্পা, জানেন তো। আমিরশাহীর ভিসা পেতে পাকিস্তানের নাগরিকদের জুতোর শুকতলাক হয়ে যায়। কেন জানেন? কারণ পাকিস্তানিরা নাকি আরবে গিয়ে চুরি ছিনতাই আর ভিক্ষা করে। কি বদনাম বলুন তো। অবশ্য শুধু যে ইউএই তা তো নয়, মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব পাকিস্তান সম্পর্কে তারাও একই রকম মনোভাব পোষণ করে।
সৌদিরাও মনে করে যে পাকিস্তান থেকে লোক আসা মানেই দেশে ভিখারির সংখ্যা বেড়ে যাওয়া। তাই পাকিস্তানের সরকারকে বারবার সৌদি আরব বলেছে পাক পর্যটকরা তাদের দেশে গিয়ে সবাই ফিরছে কিনা সেদিকে কড়া নজর রাখতে। এবং সবথেকে বড় কথা, তারা দেশের পুরুষদের বলে দিয়েছে কেউ যেন গিয়ে পাকিস্তানে বিয়ে টিয়ে না করে। কি অদ্ভুত একটা দৃষ্টিভঙ্গি বলুন তো। মানে পাকিস্তান এই কথায় কথায় বলে না আরব আছে, এই আছে, সেই আছে, তাদের যে কি দৃষ্টিতে দেখে এই আরব দেশগুলো সে তো এর থেকেই পরিষ্কার। তবে হ্যাঁ, একটা কথা, খেয়ে বলে জানি না যে পাকিস্তানের কোনো দেশে কিছু রপ্তানি করার মুরদ নেই, কোনো কিছু উৎপাদন করার কোনো মুরদ নেই। পাকিস্তানে কিন্তু দুটো রপ্তানিযোগ্য পণ্য রয়েছে এবং সে ব্যাপারে তারা একদম সেরা, দুনিয়ার মধ্যে সেরা। একটা সন্ত্রাসবাদ আর দ্বিতীয়টা ভিক্ষাবৃত্তি, ভিক্ষুক। এই দুটোই পাকিস্তানের সেরা উৎপাদন। অবশ্য বিশ্বাস করুন, আজকের পর পাকিস্তান আরও একটা বিষয়ে গর্ব করতে পারে। নরেন্দ্র মোদী বলেছেন না আজ যে অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তানের বায়ুসেনার প্রধান ঘাঁটি রহিম ইয়ার এয়ারবেসটা নাকি আইসিইউতে রয়েছে। অর্থাৎ আজকের পর ভারতের প্রধানমন্ত্রীর কথা কোট করে পাকিস্তানের সরকার দাবি করতেই পারে যতই তাদের নাগরিকরা ওই চিকিৎসা করাতে ভারত সহ অন্যান্য দেশে যাক, আসলে পাকিস্তানেও কিন্তু চিকিৎসা ব্যবস্থা আছে, এমনকি আইসিইউও আছে, যেখানে তাদের এই আপাতত বিমানবন্দরগুলো বা সামরিক পরিষেবাগুলো ভর্তি রয়েছে। के नाल एयरपोर्ट पाकिस्तान ने इस एयरबेस को भी निशाना बनाने की कोशिश की थी, लेकिन वो इस एयरबेस को रत्ती भर भी नुकसान नहीं पहुंचा पाया। और वहीं यहां से कुछ ही दूर सीमा पार पाकिस्तान का रहीम यार खान एयरबेस है। पता नहीं आगे कब खुलेगा। आईसीयू में पड़ा है। भारत की सेना के अचूक प्रहार ने इस एयरबेस को तहस नहस कर दिया है। এবার আপনারা ভাববেন যে প্রধানমন্ত্রীর এই যে বক্তব্যগুলো, ওই বলছিলাম এটা একই সঙ্গে কূটনৈতিক এবং রাজনৈতিক বক্তব্য। আরও একটা, এটা খুব মানে কি বলবো, সুনির্দিষ্ট একটা স্ট্র্যাটেজিক বক্তব্য বটে। আজ রাজস্থানের বিকানেরে গেছিলেন প্রধানমন্ত্রী। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্যটা ছিল ভারতীয় রেলের 103টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন। কি ভাবলেন প্রধানমন্ত্রী শুধু হ্রদ দেখতে গেছেন তাই তো? ওটা উপলক্ষ ছিল। আসল লক্ষ্যটা কি? প্রধানমন্ত্রী পড়শির কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছিলেন। তাদের মিথ্যেগুলো আরেকবার গোটা বিশ্বের দরবারে পরিষ্কার করে দেখিয়ে দিতে এসেছিলেন। এই কাজটাই তো গত কয়েকদিন ধরে তিনি করছেন। খেয়াল করে দেখুন, নরেন্দ্র মোদী রাজস্থানের যে দেশনোক স্টেশনে গেছিলেন, সেই রেল স্টেশনটা ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত থেকে মেরে কেটে 200-300 কিলোমিটার দূরে। এবার পাকিস্তানের অত কাছে পৌঁছে প্রধানমন্ত্রী দুটো কাজ করেছেন। এক, ভারত আর পাকিস্তানের সেনা শক্তির কতটা ফারাক সেটা তো বুঝিয়ে দিয়েইছেন। আর দুই, পাকিস্তানের মুখ আর মুখোশটা আলাদা করে দিয়েছেন। তাদের মিথ্যাচারের যে একটা অদ্ভুত আবরণ রয়েছে সেটাকে টান মেরে ছিঁড়ে দিয়েছেন। বিকানেরে যাওয়ার জন্য রাজস্থানের নাল বিমান ঘাঁটিতে নেমেছিল প্রধানমন্ত্রীর বিমান। সেই নাল বিমান ঘাঁটি খেয়াল করে দেখুন, যে বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে বলে 11ই মে দাবি করেছিল পাকিস্তানের বায়ুসেনা। পাক বায়ুসেনার ভাইস এয়ার মার্শাল আওরঙ্গজেব আহমেদ, ভদ্রলোক এমনিতে এই মুহূর্তে তো কার্টুন ক্যারেক্টারে পরিণত হয়েছেন এই সোশ্যাল মিডিয়ার দৌলতে, কিন্তু তার দাবিগুলো যেগুলো গোটা পাকিস্তানের সরকার থেকে শুরু করে সবাই মিলে বলছিল, তাদের ড্রোন আর মিসাইল নাকি এই নাল বিমান ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছিল। দেখলেন তো, নালের টিকিটাও যে পাকিস্তান ছুঁতে পারেনি সেটা তো আজ গোটা বিশ্বের সামনে দেখিয়ে দিলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্লেন যেখানে নেমেছে সেখানে তো গোটা বিশ্বের সংবাদ মাধ্যমের ক্যামেরা তাক করে বসেছিল, কোথাও কোনো আঘাতের চিহ্ন ধরা পড়েনি। এবার বললাম না, এই মিথ্যাচার ধরানোর কাজটা সাম্প্রতিককালে করছেন প্রধানমন্ত্রী। গত সপ্তাহে তো এই কাজটাই করেছিলেন। জলন্ধরের আদমপুর বিমান ঘাঁটিতে গিয়ে প্রধানমন্ত্রী তো দেখিয়ে দিয়েছিলেন সেখানকার রানওয়ে একদম অক্ষত, সেখানে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 বা রাফালের মতো যুদ্ধ বিমান টিমান সব অক্ষত। তেমনি আজ নালের রানওয়ে ছুঁয়ে নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন বায়ুসেনার এই এয়ারবেসেরও কোনো ক্ষতি করতে পারেনি পাকিস্তান। এটা কিন্তু বিশ্বকে আরেকটা বার্তা দেওয়া, একদিকে যেরকম তারা কিভাবে সন্ত্রাসবাদ লালন পালন করছে, কিভাবে গোটা বিশ্বের সুস্থিতি নষ্ট করছে পাকিস্তান, কোন জায়গায় ভারত আঘাত করতে বাধ্য হয়েছে, এবং সেটা শুধু নিজের দেশের স্বার্থে নয়, গোটা বিশ্বে সন্ত্রাসবাদ মুছে দেবার স্বার্থে, সেটা ভারত বোঝাতে শুরু করেছে গোটা বিশ্বকে। এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের আপাদ মস্তকি যে মিথ্যে মেকি, সেটাই তো প্রমাণ করে দিচ্ছেন তিনি। এরপর পাকিস্তান যখন বলবে না আমরা সন্ত্রাসবাদীদের কোনোভাবে আমরা মদত দিই না, তখন মানে এটা তো বলে পাকিস্তান, বলে তারাই নাকি সন্ত্রাসবাদের সব থেকে বড় শিকার। সে তো বটেই, সন্ত্রাসবাদের হাতে ব্ল্যাকমেলড হতে হতে গোটা দেশটা এমন একটা জায়গায় চলে গেছে সে আর কহতব্য নয়। কিন্তু তারা যা যা বলে সে কথাগুলো যে সবটা মিথ্যে, এটাও তো প্রমাণ হয়ে যাচ্ছে। এক সপ্তাহের মধ্যে দুটো বিমান ঘাঁটিতে পৌঁছে প্রধানমন্ত্রী তো সেটা বুঝিয়ে দিলেন। কি বোঝালেন? পাকিস্তান দুধে জল নয়, আসলে জলে দুধ মেশাচ্ছে। তাদের কথার 100% ভেজাল। এবার এরকম আপাদ মস্তক মিথ্যেবাদী দেশের ভরসায় যারা কয়েক মাস ধরে ভারতকে হুমকি দেবে বলছিল, বলছিল হাসতে হাসতে নাকি কলকাতার উত্তর পূর্বের 7 রাজ্য দখল করে নেবে, এবার তাদের কি হবে? হবে সেটাই যেটা পাকিস্তানে রয়েছে। পাকিস্তানের মতোই বাংলাদেশও আমেরিকার চীনের খপ্পরে গিয়ে পড়েছে। ফলে পশ্চিম পাড়ের মতো আমাদের পূর্ব পাড়ের প্রতিবেশীরাও মনে হচ্ছে এবার রাস্তায় বসতে চলেছে। ব্যাপারটা জাস্ট সময়ের অপেক্ষা। ফলে এই মুহূর্তে তাদের নিয়েও তো কিছু কথা বলতেই হবে, যখন ভারত খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে এই দেশগুলো আমাদের জন্য কতটা ক্ষতিকর এবং একই সঙ্গে বিশ্বের জন্য কতটা ক্ষতিকর, এবং ভারতের ক্ষতি করতে গিয়ে যে আসলে তারা নিজেদেরই ক্ষতি করছে, তখন তো কিছু কথা বলতেই হবে। যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। ভাই শাহবাজ, আমি বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান করতে চাই, কি উপায়? তোমাদের পাকিস্তান হয়ে ওঠা স্রেফ সময়ের অপেক্ষা। একটু কষ্ট করে শুধু আমার মতো বাটি হাতে রাস্তায় এসে বসো। কিছুদিন আগে একটা ওখানকারই একটা মিম এসেছিল, জানেন তো, বিভিন্ন রিলগুলো করে না, পাকিস্তানিদের রসবোধ কিন্তু আমাদের এখানকার মানুষজনের মতোই, এটাকে মানতেই হবে। তাতে একজন বলছিলেন যে কয়েকদিনের মধ্যেই আমরা চাঁদে পৌঁছে যাব। যিনি তাকে ইন্টারভিউ করছিলেন তিনি বললেন, সে কি আপনারা কি করে চাঁদে পৌঁছে যাবেন? বলে কেন? চাঁদে দেখুন ইলেকট্রিসিটি নেই, খাবার নেই, হাওয়া নেই, জল নেই। আমাদের এখানে দেখুন, আমাদের এখানেও তো জল নেই, হাওয়া নেই, খাবার নেই। তো আমাদের এখানটা চাঁদ হয়ে গেল কি না? এই তো অবস্থা। তাদের দেশের লোকজনই তাদের দেশকে নিয়ে হাসি ঠাট্টা করছে। আসলে এই একই অবস্থা বাংলাদেশেরও হতে চলেছে। এই দুটো দেশই আমাদের দেশের দিকে কুনজর দিয়েছিল। অপারেশন সিঁদুর করে পাকিস্তানকে যা জবাব দেওয়ার সে তো দিয়ে দেওয়া হয়েছে, আর তার সঙ্গে এখন কূটনৈতিক চাল সেটাও তো চলছে। নাজেহাল অবস্থা পাকিস্তানের। কিন্তু বাংলাদেশ, এদের জন্য আমাদের আলাদা করে না কোনো চালও দিতে হচ্ছে না, ওরা নিজেরাই নিজেদের চালে কিস্তিমাত হয়ে যাচ্ছে। কি বলেছিল বাংলাদেশ? 7 সিস্টার দখল থেকে শুরু করে ওই কলকাতা, বিহার সব নিয়ে নেবে, তাই তো? আরও অনেক কিছু বলেছিল। এবার পাকিস্তানের নিজেদের পরিণামটা খেয়াল করুন। ইতিমধ্যেই কিন্তু মোটামুটি দ্বিখণ্ডিত হওয়ার পথে এগিয়ে গেছে তারা। কাচের ঘরে বসেছিল তো,
আর বারবার অন্যের ঘরে ঢিল মারার চেষ্টা করছিল। আর এখন যা পরিস্থিতি, তাতে বাংলাদেশ থেকেই চট্টগ্রাম আলাদা হলো বলে। চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন এই এলাকাগুলো পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলগুলোতে একসময় মুসলিমরা সংখ্যালঘু ছিল, সংখ্যাগুরু ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা। অন্যদিকে কর্ণফুলী নদী সংলগ্ন সমতলে সংখ্যাগুরু ছিল বাঙালি মুসলমান। ৭১-এ ভারতের সাহায্যে স্বাধীনতা পাওয়ার পর চট্টগ্রামের পার্বত্য এলাকার মানুষের সঙ্গে বাংলাদেশ আর্মির টানা যুদ্ধ হয়েছে। ১৯৭৫-এ জিয়াউর রহমান বিক্ষুব্ধ আর শান্তিকামী গোষ্ঠীগুলোর নেতৃত্বকে বা যাদের সেনানী ছিলেন তাদের নির্মমভাবে হত্যা করেছিলেন। যেহেতু পাহাড়ি অঞ্চল এবং যেহেতু মুসলিমরা ওখানে সংখ্যালঘু, তাই তিনি একটা চাল চেলেছিলেন। ওখানে বেশি করে বাঙালি মুসলিমদের বসতি স্থাপন করিয়েছিলেন, যাতে ভবিষ্যতে ওই স্বাধীনতার দাবিটার মাথাচাড়া না দেয়। শেখ হাসিনা ১৯৯৭-তে একটা শান্তি চুক্তি করেছিলেন, যার ফলে ওই চট্টগ্রামের পার্বত্য এলাকায় আর নতুন করে স্বাধীনতার দাবি মাথাচাড়া দেয়নি। কিন্তু এখন শেখ হাসিনা চলে যেতেই জামাত আর বিএনপি কি করেছে জানেন? চট্টগ্রামের পাহাড়ি এলাকা, যেখানে এখনও বাঙালি মুসলিমরা সংখ্যালঘু, সেখানে অত্যাচার শুরু হয়ে গেছে। হিন্দু বৌদ্ধদের ওপর আক্রমণ চলছে। আর সেখান থেকেই ফের শান্ত হয়ে যাওয়া এই শান্তিকামী শক্তি দানা বাঁধছে। বালুচের ছায়া দেখতে পাচ্ছেন কিন্তু অনেকে ওই চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের মধ্যে। এটা তো গেল চট্টগ্রামের পার্ট। আরেকটা পার্টও আছে, ওটা কক্সবাজারের পার্ট। কাল আপনাদের দেখিয়েছিলাম না যে কীভাবে মার্কিন সেনা বাংলাদেশের ভূখণ্ডে নেমে পড়েছে। আজকে বুঝিয়ে দেব কেন নেমে পড়েছে এবং কিভাবে জেকে বসতে চলেছে। দেখুন, চীন বা আমেরিকা এদের বেসিক লক্ষ্য স্রেফ দুটো, একচেটিয়া ব্যবসা আর এক হলো সম্পদ আহরণ, আর তার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যবসার স্বার্থসিদ্ধি। কক্সবাজারে এমনি মহড়া করছে এরা মার্কিন সেনা। ওখান থেকে সিলেটের ওই জালালাবাদ মেরে কেটে ৫০০ কিলোমিটার। জালালাবাদে কি আছে জানেন? বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস, যে গ্যাসের উৎপাদন আবার ওই মার্কিন সংস্থা শেভরনের কুক্ষিগত। কালকেই বলেছিলাম ওই সংস্থা বকেয়া আদায় করে নিয়েছে, কিন্তু কাজকর্ম সব ঝুলিয়ে রেখেছে। কেন রেখেছে ঝুলিয়ে এইবার বোঝা যাচ্ছে, কারণ এবার মার্কিন সেনা ওদিকে এগোচ্ছে। অনুমতিটাই ইউনিশ সরকার দিয়েছিল। এবার ওখানে মার্কিন সেনা পৌঁছে পুরো জিনিসটা নিজেদের করায়ত্ত করলে শেভরন নিজের শর্তে ওখানে যা করার করবে। ওই গ্যাস এরপর বাংলাদেশ পাবে না আমেরিকা নিয়ে যাবে, সেটা ভাবতে হবে আপনাকে। এবার আপনি ভাবতেই পারেন বাংলাদেশ কেন নিজেদের গ্যাসের খনি এভাবে আমেরিকার হাতে তুলে দিচ্ছে। আসলে আমেরিকা বাংলাদেশকে একটা টোপ দিয়েছে, খুঁড়োর কল বলতে পারে। মায়ানমারের রাখাইন প্রদেশ হলো বিপুল খনিজ সমৃদ্ধ একটা এলাকা, জানেন তো? ৩ ধরনের খনিজ রয়েছে ওখানে এবং এর প্রত্যেকটারই বিপুল চাহিদা। আরাকান আর্মিকে হারিয়ে ওই খনিজ সম্পদ দখলের টোপ ঝোলানো হয়েছে বাংলাদেশের সামনে। এই যে এত মানবিক করিডোর শুনতে পাচ্ছেন না, যার হয়ে স্বয়ং ইউনুস বারবার সওয়াল করছেন। এখনও এক্স হ্যান্ডেলে ওই তার নিরাপত্তা উপদেষ্টা বা বৈদেশিক উপদেষ্টা তারা সবাই মিলে যতই বলুন যে না মানবিক করিডোর কিচ্ছু নেই, ওটা একটা ত্রাণ পথ করছি আমরা। আর যখন ওয়াকারুজ্জামান তাদের সেনাপ্রধান স্পষ্ট বলে দিচ্ছেন সমস্ত মানবিক করিডোর হবে না, তখনও কিন্তু ইউনুস সোশ্যাল মিডিয়ায় তার এক্স হ্যান্ডেলে বারবার এই মানবিক করিডোরের পক্ষেই সওয়াল করেছেন। কারণ তার মাথায় রয়েছে ওই জায়গাগুলো যদি একবার দখল হয়ে যায়, মানে আমেরিকা ওই জায়গাগুলো দখল করে বাংলাদেশকে রাখাইনের ওই যাবতীয় খনিজ বা ওইখানকার খনিগুলো বাংলাদেশকে দিয়ে দেবে, এরকম একটা ভেবে রেখেছেন আর কি। তার বদলে তার মনে কি আছে সেটা কিন্তু কেউ জানে না, এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। আর সেই জন্যই নাকি মার্কিন সেনাকে ছাড় দিয়েছে বাংলাদেশ। এবার
ওই ছাড় পেয়ে বাংলাদেশের নিজস্ব প্রাকৃতিক গ্যাসের খনিও যদি আমেরিকা ক্যাপচার করে নেয়, তাহলে বাংলাদেশের কি হবে? দেখুন, একই সঙ্গে তো এটাও সত্যি, মায়ানমারে অশান্তির সুযোগে রাখাইনে আমেরিকা যদি পৌঁছেও যায়, আলটিমেটলি লাভের গুড় কি বাংলাদেশ পাবে? সেগুলোও কিন্তু বালি হওয়ার সম্ভাবনাই বেশি। এই হচ্ছে আমেরিকা। আর বাংলাদেশ, তাদের জন্য তো একটা লাইনই যথেষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু। বাংলাদেশ আমেরিকার ঝোলানো ওই খুঁড়োর কগলের পেছনে ছুটতে ছুটতে আসলে কখন যেই খাদের দিকে এগিয়ে যাচ্ছে নিজেরাও বুঝতে পারছে না। একদিকে রোহিঙ্গা ঢুকে চলেছে দেশের মধ্যে, আর অন্যদিকে তখন তাদের ভালো করে আমেরিকা পিঠ চাপড়ানি দিচ্ছে, জাতিপুঞ্জ তারা পিঠ চাপড়ানি দিচ্ছে। সুতরাং এই ফাঁকে যদি অনুদান আসে, এইভাবে ঢুকিয়ে নিয়ে চলেছে তাদের। আর ভারত ভেবেছিল ভারতে কিছু পাচার করে দেবে, কিন্তু ভারত তারা রোহিঙ্গাদের ওপারে পাঠানোর চাপ বাড়াচ্ছে। আজও ভারত ওই রোহিঙ্গার অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে নেওয়ার জন্য চাপ দিয়েছে বাংলাদেশকে। সুতরাং বুঝতে পারছেন, বাংলাদেশের ওই রোহিঙ্গা প্রীতিও এখন ওদের গলায় কাঁটা হয়ে বিঁধতে চলেছে। 1947 সালের 15ই আগস্ট চট্টগ্রামে কিন্তু পাকিস্তানের সাদা সবুজ পতাকাটা ওড়েনি, উড়েছিল তিরঙ্গা। 25শে আগস্ট পর্যন্ত চট্টগ্রামের মানুষ ভেবেছিলেন তারা স্বাধীন ভারতের নাগরিক, কারণ পূর্ব পাকিস্তানের তুলনায়, মানে পূর্ব পাকিস্তানের ওই বাকি অংশের তুলনায় চট্টগ্রাম উপদ্বীপ ছিল একদম আলাদা। সেখানে মুসলিমদের তুলনায় হিন্দু আর বৌদ্ধ আর উপজাতিগুলোর সম্মিলিত সংখ্যা ছিল অনেক বেশি। এমনকি মানচিত্রের দিকে তাকালেও দেখা যায় যে চট্টগ্রাম বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে নেই, বরং ত্রিপুরা আর মিজোরামের মধ্যে প্রায় ঢুকে রয়েছে চাঁটগা। ওই কালকে হেমন্ত বিশ্ব শর্মা বলছিলেন না, ওরা বারবার আমাদের চিকেন স্নেকের কথা বলে, তো ওদের ওরকম দুখানা চিকেন স্নেক আছে। ওরা আমাদের একটা চিকেন স্নেকের দিকে চোখ তুলে তাকালে আমরা ওদের দুটো চিকেন স্নেক কেটে নেব। এটা হচ্ছে তার মধ্যে একটা। এই চট্টগ্রামে যেমন 47-এর 14ই আগস্ট পাকিস্তানের পতাকা ওড়েনি, তেমনই 47-এর 15ই আগস্ট মালদায় তিরঙ্গা পতাকা ওড়েনি, জানেন তো? কারণ মালদার মানুষের ধারণা ছিল তারা পাকিস্তানের অংশ হবেন। 18ই আগস্ট মালদহে তিরঙ্গা পতাকা ওড়ে। মালদার নদিয়া জেলার স্বাধীনতা দিবস 18ই আগস্ট পালন করা হয়। এই বৈচিত্র্যই তো ভারতের গণতন্ত্রের অলংকার। কিন্তু এবার বোধহয় বৈচিত্র্যের একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভাবতে হবে, ভাবার মতো সময় এসছে। কেন জানেন? কারণ হিসেব কষে দেখা যাচ্ছে মালদহের যা মুসলিম জনসংখ্যা, মুসলিম ভোটার সংখ্যা তার থেকে প্রায় 10 লক্ষ কম। পরিষ্কার করে দিচ্ছি আপনাদের। ভাবছেন তো কোত্থেকে হিসেবটা পাওয়া গেল? আসলে কেন্দ্র রাজ্য বিভিন্ন স্কিমে যে সুবিধা প্রদান করে তার একটা হিসেব থাকে, আর তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির হার অনুযায়ী একটা আনুমানিক রিপোর্ট থাকে। আর ভোটার সংখ্যার কত মুসলিম তা ভোটার তালিকা থেকে হিসেব কষে বার করা যায়। এবার এই ভোটার সংখ্যার থেকে জনসংখ্যাটা বেশি হবে, এটাই স্বাভাবিক। সুতরাং আপনারা ভাবতেই পারেন যে ওখানে জনসংখ্যা, মুসলিমের মোট জনসংখ্যা, তার তুলনায় মুসলিম ভোটারের সংখ্যা যদি 10 লক্ষ কম হয়, তাতে আপত্তির কী আছে? ওই ভোটারের থেকে জনসংখ্যা বেশি এই তত্ত্বে তো কোনো আপত্তি নেই, কারণ 18 বছর বয়স না হলে ভোটার তালিকায় তো নাম ওঠে না। কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। যদি মোট 26 লক্ষ আনুমানিক মুসলিম জনসংখ্যা হয়ে থাকে, তাহলে তার মধ্যে 10 লক্ষই নাবালক নাবালিকা। এটা কিন্তু ভাবাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তার মানে কি? মানে মালদহে হিসেব বহির্ভূত মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা অনেক বেশি, অনেক মানুষ ঢুকে গেছে, যারা মালদহের মুসলিমদের অস্তিত্বের পক্ষেই আসলে উদ্বেগজনক বা বিপজ্জনক। বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে, ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট,
বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। স্বয়ং মুখ্যমন্ত্রী যখন অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন, তখন বিষয়টা হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। বিপদ ঘণ্টিটা প্রথম বাজিয়েছিলেন বিজেপির নিশিকান্ত দুবে। লোকসভায় দাঁড়িয়ে তিনি হিসেব দিয়েছিলেন, মালদা ও মুর্শিদাবাদ দিয়ে অনুপ্রবেশ ঘটছে, তাতে বিহারের 4 জেলা ও ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার জনবিন্যাস বদলে যাচ্ছে। कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। নিশিকান্ত মালদা ও মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির প্রস্তাব দিয়েছিলেন। তা নিয়ে একপ্রস্ত রাজনীতি হয়ে গিয়েছে। বাংলাকে ভাগ করার অপচেষ্টার অভিযোগ উঠেছে, কিন্তু তথ্য আর সত্যকে তো আড়াল করা যাচ্ছে না। মালদার জনবিন্যাস নিয়ে ভয়াবহ তথ্য সামনে আসছে। 2001 সালের জনগণনায় মালদায় মুসলিমের সংখ্যা 16,36,000। 2011 সালের জনগণনায় মালদায় মুসলিম 20,45,000। 2011 সালের পর জনগণনা হয়নি, কিন্তু বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা বন্টনের জন্য সরকারের একটা প্রজেকশন রিপোর্ট থাকে। সেই অনুযায়ী 2021 সালে মালদায় মুসলিমের সংখ্যা হওয়ার কথা 25,56,000। 2024 নির্বাচন কমিশনের হিসেবে মালদায় মুসলিম ভোটার 16,82,000। ভোটার সংখ্যার প্রায় 10 লক্ষ অতিরিক্ত মুসলিম রয়েছে মালদায়। মাঝখানে অ্যাপ্রক্সিমেটলি 10 লক্ষ ভোটার, এরা 10 লক্ষ জনগণ কারা? 10 লক্ষ মুসলিম জনগণ এরা কারা? এরা নিশ্চয়ই এটার পিছনে একটা ষড়যন্ত্র কাজ করছে। 10 লক্ষ জনগণের মধ্যে খুব সামান্য সংখ্যক জনগণ এরকম থাকবে যারা ভোটার নয়, তারা নাবালক রয়েছে তাদের মধ্যে। কিন্তু বাদবাকি যদি আপনি সংখ্যাটা দেখেন তাহলে আপনি কি বুঝবেন যে এখানে একটা কিন্তু পরিকল্পিত চক্রান্ত চলছে। 2021 প্রজেক্টেড মুসলিমের জনসংখ্যার তুলনায় 2024 মুসলিম ভোটার সংখ্যা প্রায় 10 লক্ষ কম। 2024 প্রজেক্টের জনসংখ্যা ধরলে ফারাকটা ন্যূনতম 12 লক্ষ হবে বলেই অনুমান বিশেষজ্ঞদের। তার মানে এত অতিরিক্ত মানুষ ঢুকে বসে রয়েছে মালদায়। একই রকমভাবে এখানে জনসংখ্যা বিস্ফোরণ কিন্তু একটা আপনি দেখতে পাবেন। জনসংখ্যা বিস্ফোরণটাও কিন্তু পরিকল্পিত। এখানে জনগণ বাড়াচ্ছে, বৃদ্ধি করছে, বিভিন্নভাবে হতে পারে। জনসংখ্যাকে পরিকল্পিতভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখুন না, মজার বিষয়, মালদা জেলাতে শুধুমাত্র মুসলিম জনসংখ্যা আপনার 10 লক্ষ আছে, যে 10 লক্ষের কোনো হিসাব নেই। এরা কারা? এরা রোহিঙ্গা? এরা অন্য কোনো দুষ্কৃতী? তাহলে এই যে বিষয়টা সত্যি বলেছেন, এই সময়টা এসেছে যে এটা সত্যি একটা মানে ঝুঁকিপূর্ণ অবস্থা। পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেকটি নাগরিককে এই বিষয় নিয়ে সচেতন হওয়া উচিত। দেখুন, প্রাকৃতিক নিয়মে জনসংখ্যা বাড়তেই পারে। এদেশের মানুষের জনসংখ্যা যদি বাড়ে এরকমভাবে, তারা ভারতীয়, এটা নিয়ে কোনো বক্তব্য নেই, কোনো অসুবিধাও নেই। কিন্তু যদি বাইরের থেকে কেউ অনুপ্রবেশ করে জনসংখ্যা বাড়িয়ে দেয়, সেটা তো এদেশের বসবাসকারী সমস্ত ভারতীয়র জন্য, মানে হিন্দু মুসলিম নির্বিশেষে সবার জন্যই অনেক বড় একটা বিপদের সংকেতবাহী। আর এই বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগ, যেটা ওই বলছিলেন 4-5 থেকে ঢুকে পড়ছে, মুখ্যমন্ত্রী বললেন, আপনারা শুনলেন, এটা শুধু এখন বলছেন না, আজকের নয় এটা, এই অভিযোগটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন সেই তখন থেকেই তো এই অভিযোগটা তুলে আসছেন। আর বিষয়টা হিন্দু বা মুসলিমের চশমা চোখে দিয়ে দেখলেই কিন্তু সাম্প্রদায়িক হয়ে যাবে। ওটা সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে গিয়ে কোনো লাভ নেই, ওটা আলাদা বিষয়, ওটা রাজনীতির কাজকর্ম। কিন্তু তখন যেটা হয়ে যায়, মানে এই সাম্প্রদায়িক রাজনীতির বিষয়টা এলে ওর মধ্যে ভোটের মেরুকরণ, নির্বাচনী পাটিগণিত, অনেক রকম বিষয় আসে, অনেক হিসেব নিকেশ আসে। ওগুলো বললাম তো এক সাইডে রেখে দিই, ওটা রাজনীতিকদের জন্য রইল। কিন্তু এই বিষয়টা যেটা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু ভোটের নয়, ভোট ব্যাংকেরও নয়। খেয়াল করে দেখুন, ভোটার তালিকায় যা নাম রয়েছে তার থেকে যদি 10 লক্ষ বেশি মুসলিম থাকেন মালদায়, তাহলে তো কোথাও গিয়ে, মানে এটা যেহেতু মুসলিম ধরে হিসেবটা হয়েছে সুতরাং মুসলিমের প্রসঙ্গটা আসছে, কিন্তু আসল বিষয়টা একটু অন্যভাবে দেখা উচিত। কারা এরা? এই 10 লক্ষ বেশি ঢুকে পড়েছেন যারা ভোটার তালিকায় নেই। যদিও তারা ভবিষ্যতে ঢুকবেন কিনা তাও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, কিন্তু আপাতত তো নেই। এরা কি বাংলাদেশি?
এটা যদি হয়, শুনলেন তো বিভিন্ন লোক বিভিন্ন রকম ভয় পাচ্ছে। ওই অধ্যাপক মহাশয়ের কথা শুনলেন, এরা বাংলাদেশি রোহিঙ্গা হতে পারে বলে ভাবছেন। এরা কি আমরা জানি না, এগুলো সরকারের কাজ, এটা খুঁজে বার করা, এটা এদের সম্পর্কে সচেতন হওয়া। আমরা একটা জাস্ট অন্য স্ট্যাটিস্টিক পরিসংখ্যান আপনাদের দিতে পারি। বাংলাদেশে ওই যে বলছিলাম রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে, রিফিউজিদের নিয়ে বাংলাদেশের এবার নাভিশ্বাস উঠছে। ভেবেছিল যে ওই গোটা বিশ্ব থেকে সাহায্য পাবে, ও যা শরণার্থী আসবে তার 10 গুণ সাহায্য পাবে, ওটা নিজেদের কাজে লাগবে। কিন্তু এখন শরণার্থীর সংখ্যাটা এত বেড়ে গেছে রোহিঙ্গাদের যে তাদের ওই যে যা সাহায্য আসছে তার থেকে মানে প্রয়োজনের তুলনায় সেটা জাস্ট নগণ্য হয়ে গেছে। এখন তো বাংলাদেশের অর্থনীতির ওপর সরাসরি প্রভাব পড়ছে। এই মুহূর্তে বাংলাদেশে এই রোহিঙ্গা শিবিরে শরণার্থীর সংখ্যা কত জানেন? 13 লক্ষ। আর তাকেই বিশ্বের সব থেকে বড় শরণার্থী শিবির বলছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আর মালদা, সেখানে যদি 10 লাখ বহিরাগত থেকে থাকে তাহলে এটা শুধু একটা জেলার হিসেব, ওটা একটা গোটা দেশের হিসেব। কি অবস্থা বুঝতে পারছেন? চোখের সামনে ধরতে হবে বহিরাগতরা পিলপিল করে ঘুরে বেড়াচ্ছে, তাদের দেখা যাচ্ছে, চেনা যাচ্ছে না, হিসেবে ধরা পড়ছে, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। আমাদের দেশের নিরাপত্তার পক্ষে প্রত্যেকটা ভারতবাসীর জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে কি ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে কল্পনা করতে পারে? আমরা তো বরাবর বলে এসেছি মুখ্যমন্ত্রীর এখন বিলম্বিত বোধোদয় হয়েছে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন যে দেশের পরিস্থিতি যদি এইভাবে পরিবর্তিত হয় তখন কেন্দ্র সরকার একটা কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। দেশের স্বার্থের সাথে বেইমানি করা বা দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করা আমরা কোনোদিন মেনে নেব না। এই কয়েক মাসের মধ্যে 7 শেখ ধরা পড়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। তিনি কে? আনসারুল বাংলা। জাভেদ মুন্সি ধরা পড়েছে ক্যানিং এ, কাশ্মীরের টেরারিস্ট। কে ধরেছে? আসাম এসটিএফ ধরেছে, আপনার পুলিশ ধরেনি। কাশ্মীর এসটিএফ ধরেছে, আপনার পুলিশ ধরেনি। বিরোধী দলনেতার অক্ষম ঈর্ষার ব্যর্থ বহিঃপ্রকাশ। জঙ্গি সংগঠনগুলি ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে যাতায়াত করেছে। এর রিপোর্ট পার্লামেন্টে জমা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী। রিপোর্টটা রাজ্যের বিরোধী দলনেতার পড়ে দেখা উচিত। সীমান্ত পাহারা দেওয়ার কথা হচ্ছে বিএসএফ এর, কেন্দ্রীয় বাহিনী। তো তারা যদি ফেল করে তাহলে কেউ ঢুকলে তো তার দায়টা কেন্দ্রের থাকে। দেখুন, লন্ডনের ব্রিক লেনে হাঁটলে না চতুর্দিকে দেখবেন বাংলা লেখা সাইনবোর্ড রয়েছে, চোখে পড়বে। আমি যতবার লন্ডনে গেছি প্রত্যেকবার কয়েক বছরের অন্তর যখন গেছি, অদ্ভুতভাবে প্রথমবার যখন গেছিলাম তখন ধরুন মনে হয়েছিল যেতে যেতে হট করে কোথাও বাংলা কোনো শব্দ শুনলে চমকে তাকিয়েছি, আরে বাংলায় কথা বলছে। এবার যত দিন গেছে, যতবার পরবর্তী ক্ষেত্রে গেছি, দেখেছি বাংলায় কথা বলার লোকের সংখ্যাটা বাড়ছে। আর এখন তো মোটামুটি গেলে আপনি যার সাথে ধাক্কা লাগবে দেখবেন সে যে বাংলা বলে উঠবে না এরকম কোনো গ্যারান্টি নেই। লন্ডনে এরপরে কিন্তু ওই সত্যিকারের ব্রিটিশ খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাবে। এবার এটা ভেবে আপনি শান্তি পেতে পারেন, বেটাটা আমাদের এতদিন ধরে শাসন টাসন করেছিল, এবার দেখ কেমন লাগে। আমরা ওই বাঙালিরাই হয়তো ওদের দেশটাকে দখল করে নেব। বিশ্বাস করুন, এখানকার বাঙালি যত আছে তার থেকে বহুলাংশে বেশি আছে বাংলাদেশি। ওই যাদের চারপাশে বারবারন্ত দেখা যাচ্ছে সব বাংলাদেশি। ব্রিটিশ আইনের ফাঁক ফোকর গোলে বাংলাদেশিরা ব্রিটেনের বিশাল অংশ অধিগ্রহণ করে নিয়েছে। ভাবুন তো, ইতিহাসের কি অদ্ভুত উল্টো ফের। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স বলছেন কয়েক বছর পর ব্রিটেন হবে দ্বিতীয় ইসলামিক দেশ যাদের হাতে পরমাণু অস্ত্র রয়েছে। প্রথমটা পাকিস্তান। এবার জেডি ভান্স নিশ্চয়ই ওই ব্রিটিশ মুসলিমদের কথা বলেননি। আমাদের বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফের কথাই দেখুন। ভিকি কৌশলকে বিয়ের পর তিনি ভারতীয় নাগরিকত্বের দরখাস্ত করেছেন কিনা আমরা এখনও জানি না, কিন্তু জন্মসূত্রে তিনি তো ব্রিটিশ নাগরিক। কিন্তু লন্ডন সহ ব্রিটেনের শহরতলি বা শহরগুলোতেও যে জনসংখ্যার বিস্ফোরণ হচ্ছে
যে অপরাধ হচ্ছে, লিভারপুলে কয়েক মাস আগে যে জাতি হিংসা হলো, সেগুলো তো ব্রিটিশ মুসলিমরা করেনি, করেছে অনুপ্রবেশকারীরা। এবার এই বাংলাদেশিরা যদি 7 সাগর পেরিয়ে গিয়ে লন্ডনে অনুপ্রবেশ করতে পারে, তাহলে পদ্মা পেরিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করাটা কি খুব কঠিন ব্যাপার? আমরা ওকে দোষারোপ করে যাব, রাজ্যের দোষ না কেন্দ্রের দোষ, আমরা এই নিয়ে রাজনৈতিক তরজা শুনবো। মাঝখান থেকে যাদের ঢোকার তারা তো ঢুকেই চলবে। আহমেদাবাদে কদিন আগে কি হয়েছে জানেন? ওই সবরমতীর তীরে বিশাল একটা কলোনি ভেঙে দেওয়া হয়েছে। হাজার হাজার বাংলাদেশি সেখানে অবৈধভাবে থেকে মোটামুটি একটা ছোট শহর বানিয়ে ফেলেছিল। এই একই জিনিস তো আমরাও শুনেছি আমাদের এখানে, ওই রুবির পেছনে গুলশন কলোনি। মাত্র 2500 ভোটার সেখানে, কিন্তু 1.5 লক্ষ অধিবাসী। মানে এবার খেয়াল করতে পারছেন, ওই মালদাতে যে সমস্যাটা দেখালাম, এই গুলশন কলোনিতেও তো অবিকল সেই একই পরিস্থিতি। তার মানে আমাদের বাংলার বিভিন্ন জায়গায় এরকমই ছোট ছোট, এগুলো তো স্যাম্পল সার্ভে। তার মানে খুঁজলে কি পাওয়া যায় বুঝতে পারছেন? গুলশন কলোনি তবুও ভারতের সীমান্ত থেকে অনেকটা ভেতরে, কিন্তু মালদাহ তো একেবারে সীমান্তবর্তী জেলা। যে মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগে, এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। যেমন আজকে নর্থ ইস্টে ডিমান্ড করছে, এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। বিজেপি নয়, বাংলাদেশে মৌলবাদী অভ্যুত্থানের পর এই আশঙ্কা প্রকাশ করেছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী। জনসংখ্যা ও জনবিন্যাস বিশেষজ্ঞরা বলছেন আশঙ্কা অমূলক নয়। মালদায় পরিকল্পিতভাবে এবং অত্যন্ত দ্রুত জমি কিনে নেওয়ার কর্মসূচি চলছে। এখানে কি হচ্ছে, সে যত জমি জায়গা আছে সবগুলোকে দখল করে নেওয়া, আর হিন্দু জনগোষ্ঠী যারা আছে তারা বেশি অর্থ পাওয়ার লোভে তারা কি করছে, ওদের কাছে কিন্তু জমি বিক্রি করছে। কিন্তু ওরা অতিরিক্ত অর্থ দিতে পারছে কিভাবে? ওরা অতিরিক্ত অর্থ কিন্তু দিচ্ছে সেই ওয়াকাফের মতো বিভিন্ন সম্পত্তি থেকে রোজগার হওয়া সেই সম্পত্তিটাকে ব্যবহার করে। মালদাহের মোথাবাড়ির ওপারেই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ, উগ্রবাদীদের বাস সেই অঞ্চলে। সেখান থেকেই ছলে বলে কৌশলে নানাভাবে অনুপ্রবেশের চেষ্টা করানো হয়। পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি লঞ্চপ্যাডগুলির মতো গ্রামবাসীদের নানাভাবে উত্তক্ত করা হয়। এপারের এলাকা দখলের নানা ফন্দি ফিকিরও করা হয়। এছাড়াও এপারে জমি কিনে নেওয়ার কৌশল ইদানিং গতি পেয়েছে। বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠন হতে পারে, শুধু বাংলাদেশ নয় দাদা, এখানে একটা জিনিস ভাবতে হবে, এখানে অনেক আন্তর্জাতিক চক্র থাকতে পারে। তারা চায় না কখনো যে এই রাষ্ট্রটা ঠিকঠাকভাবে স্বাধীনভাবে জীবনযাপন চলুক, বা এখানকার জনগণ ঠিকঠাকভাবে তারা জীবনযাপন করে। বাংলাদেশের সমাজ মাধ্যমে কয়েক মাস আগেই গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্র ছড়িয়ে পড়েছিল। তাতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার উস্কানি দেওয়া হয়েছিল। বর্তমানে অনুপ্রবেশ ও জমি দখল সেই বৃহত্তর লক্ষ্যকে মাথায় রেখেই হচ্ছে কিনা কে বলতে পারে। যেটা হচ্ছে যে এটা নিয়ে ওরা পুরোপুরি একটা রাষ্ট্র গঠন করার চেষ্টা করে। তো এই যে ম্যাপ করা হচ্ছে, একদম বাংলাদেশ একটা যে এরিয়া ধরে ধরে, বর্ডার এলাকা ধরে ধরে যেটা করা হচ্ছে, এবং এটাকে একটা ইসলাম, এটা মালদায় রাজধানী স্বাভাবিক, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু হচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশে একটা বড় রকম রদবদল হয়েছে, সরকার এটাই হয়েছে, সেখানে কিন্তু প্রচুর লোক এদিকে গেছে, এটা বাস্তব কথা। তো সেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলো যদি অ্যালাউ করে, তাহলে কিন্তু আমাদের পশ্চিমবাংলা হোক বা আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে কিন্তু এই সমস্যাগুলো বাড়তে থাকবে। রাজনীতিকদের সোজা কথাটা সোজাভাবে স্বীকার করতেও সমস্যা। অপরপক্ষ রাজনৈতিক সুবিধা না পেয়ে যায়। তাই জমির মালিকানা বদলের প্রক্রিয়াটা দিনের আলোর মতো পরিষ্কার হলেও রাজনীতিকদের বক্তব্যে ধোঁয়াশা থাকছেই। তবে মালদার সাধারণ মানুষের মনে প্যাঁচ নেই। তাদের জিজ্ঞাসা স্পষ্ট, রোহিঙ্গারা কেন বাংলায় জায়গা পাবে? ওই রোহিঙ্গারা আসছে, ওরা আসছে তো আমাকে ভয় লাগছে। মানে ওরা এসে বাস করতে শুরু করছে, ওরা বাস করতে শুরু করছে, তো ওদের তো না ভোটার নাই, কিছু নাই, তো কেন আসবে? ওরা বাংলাদেশ থেকে আসে? বাংলাদেশ আসবে, কেন আসবে? আসতে হবে না ওরাকে। বাংলাদেশ থেকে? হ্যাঁ, এসে আমাদের এখানে বিশৃঙ্খলা দেখা দিবে, তার জন্য ওরা আসতে মানা করছি। দেখুন, এটা হিন্দু বা মুসলমানের সমস্যাই নয়, ভারতীয়র সঙ্গে বহিরাগতদের সমস্যা। অনুপ্রবেশটা ধর্মের মোড়কে করা হচ্ছে, এখানেই ধর্মের অনুষঙ্গ। এছাড়া তো
ধর্মের আর কোনো যোগ নেই। আর বিষয়টা প্রশাসনের মাথা ব্যথা হয়ে গেছে বলেই মুখ্যমন্ত্রী পুলিশকে নজর রাখতে বলছেন। এবং নজর রাখা যে সেভাবে হচ্ছে না সেটা তো বোঝা গেছে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিতে হচ্ছে এটা দেখে। নদিয়া জেলা জুড়ে নির্দেশিকা জারি করা হয়েছে জানেন তো, ওই মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার পর। এবার তল্লাশি শুরু করেছে পুলিশ। রবীন্দ্রনাথ লিখে গেছিলেন না, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তেমনি পুলিশের এই সক্রিয়তা প্রমাণ করছে এতদিন তারা কতটা নিষ্ক্রিয় ছিল। কিন্তু বিশ্বাস করুন, উপমাটা দিতে গিয়ে মনটা ভারী হয়ে গেল। পাঁশকুড়ার কৃষ্ণেন্দু দাসও মারা গেছে এবং মোড়ে প্রমাণ করেছে সে চুরি করে নাই। একটা চিপসের প্যাকেট নিয়ে চোর অপবাদ একটা কাঁচা মনের তাজা কিশোরকে শেষ করে দিল। দেখুন, কৃষ্ণেন্দুর খবরটা আপনাদের না জানালে নেহাত অন্যায় হয়ে যাবে। আপনাদের জানাচ্ছি তার কারণ একজন নাগরিক হিসেবে, আমাদের একজন মানুষ হিসেবে আমাদের আরও বেশি বোধহয় সংবেদনশীল হওয়া উচিত। আমাদের অনেক বেশি ভাবনা চিন্তা করা উচিত, সচেতন হওয়া উচিত। না হলে আমরা হয়তো জানতেও পারবো না বা বুঝতে পারবো না কিভাবে আমরা কাউকে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেব। ছকছকে হাতের লেখা, কাগজের টুকরোয় লেখা সুইসাইড নোট। মা, আমি চুরি করিনি। একটা চিপসের প্যাকেট চুরির অপবাদ, রাস্তায় সবার সামনে কান ধরে ওঠবোস করানো, অপমানে ক্লাস 7-এর ছাত্র আত্মঘাতী। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, যার মুদির দোকান রয়েছে। মর্মান্তিক ও অমানবিক এই ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার। রবিবার বাজারে একটা চিপসের প্যাকেট কিনতে গিয়েছিল ক্লাস 7-এর ছেলেটা। দোকানে গিয়ে কাউকে দেখতে পায়নি, অনেক ডাকাডাকি করেও দোকানদারের সাড়া পায়নি। ফিরে আসার সময় দোকানের কাছেই নাকি একটা চিপসের প্যাকেট কুড়িয়ে পায়। বাচ্চা ছেলেটার ডাকে যে দোকানদার সাড়া দেয়নি, সেই দোকানদার নাকি চিপসের প্যাকেট হাতে ছেলেটাকে বাড়ি ফিরতে দেখেছিল। তারপর তাড়া করে বাজারের মধ্যে বাচ্চা ছেলেটাকে চোর অপবাদ দেয়, কান ধরে ওঠবোস করায় সবার সামনে, মারধর করে। অপমানটা সহ্য হয়নি ছোট্ট ছেলেটার। বাড়ি ফিরে এসে ছেলেটা একটা কাগজে লেখে, কৃষ্ণেন্দু দাস, রোল 16, শ্রেণী 7ম। মা, আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরাটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। সত্যিটা মাকে জানিয়ে তারপর ছেলেটা কীটনাশক খায়। তারপর হাসপাতালের 5 দিনের লড়াই শেষে মৃত্যু। সামান্য একটা কুরকুরি চোরের অপরাধে এখন সামান্য একটা কুরকুরি চুরির অপরাধে কাকুদের থেকে উঠবুস করিয়েছে বলে আমার ছেলে যে সিভিক ভলান্টিয়ার অভিযুক্ত, সেই সিভিক ভলান্টিয়ার আপাতত বেপাত্তা। তাঁর দোকানের কর্মী বলছেন, ওই মুহূর্তে ভাই ছিল দোকানে, কি হয়েছে না হয়েছে ঘটনা জানিনি, সেই ছাড়া কেউ বলতে পারে। বয়স বড়জোর 14। এই বয়সে আত্মসম্মান একটা বড় সম্পদ, আর তাতে আঘাত মেনে নিতে বড্ড কষ্ট। বাজারে সবার সামনে কান ধরে অঠবোস, চর থাপ্পড়, এগুলো শরীরে নয় মনে আঘাত দিয়েছিল, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ। চোরের অপবাদ দেওয়ার আগে কথা ভাবা উচিত যে কিশোর মনে সেটা কত গভীর এবং সুদূর প্রসারী প্রভাব বিস্তার করবে এবং যা তাকে আত্মহত্যার পথে টেনে নিয়ে যেতে পারে। এই একটা ঘটনা কি আমাদের সবাইকে, আপনাকে, আমাকে, সবাইকে পরীক্ষার সামনে বসিয়ে দিল না? খেয়াল করেছেন সুইসাইড নোটটা? ওপরে লেখা নাম কৃষ্ণেন্দু দাস, রোল 16। পরীক্ষার খাতায় যেরকম আমরা লিখি সেরকম। ওই পরীক্ষার খাতাই তো বটে, ওটা একটা উত্তরপত্র, কিন্তু আসলে এটা আমাদের সবার জন্য একটা প্রশ্নপত্র। কি বলবেন এটাকে? লঘু পাপে গুরুদণ্ড, পাপ। এটা যে পাপটা যে হয়েছিল সেটা কি প্রমাণিত? আর যদি প্রমাণিত হয়েও থাকে, শাস্তি দেওয়ার দায়িত্ব কি কোনো সিভিক ভলেন্টিয়ারের? দেখুন, আইন কানুন, থানা, পুলিশ
এত দূর যাওয়ার মতো গোটা বিষয়টা? আমাদের মাত্রা জ্ঞান কি নষ্ট হয়ে যাচ্ছে? দেখি আমরা জানি না ঠিক কোন সময় নিজেদের অধিকার বোধটা আমাদের প্রয়োগ করা উচিত, কোথায় সাহস করে আমাদের শাসন করা উচিত, আর কোথায় বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করে অন্যরকম মানবিকতা দেখানো উচিত। এই বাচ্চা ছেলেটার ক্ষেত্রে তো তার অভিভাবককে জানানো যেত, এতদিন পর্যন্ত তাই হয়েছে, তো আমরা তো তাই জানি। আপনার আমার সবারই ছোটবেলায় বহু কিছু এলাকার লোকজন আমরা হয়তো কিছু করেছি, আমাদের বাবা মার কাছে এসে বলে দিয়েছেন, বাবা মা আমাদের শাসন করেছেন, কিন্তু মনে হয়েছে কি না না ক্লাস 7 তো ওই চর থাপ্পড় দেওয়াটা সোজা। আর এবার যে এই ফুটফুটে বাচ্চাটা চলে গেল, তার পেছনে দায়ী কে? তার জবাব কে দেবে? চোর অপবাদ মনের কোন জায়গায় আঘাতটা করেছিল একবার ভাবুন তো। অবশ্য কি জানেন তো, আমার কি মনে হচ্ছিল, এই আঘাতটা ওটা একটা ছোট বাচ্চা বলেই হয়তো মনে লেগেছিল। বড় হলে ওই চোর অপবাদে কিচ্ছু যায় আসতো না। চাকরি চুরি করেও তো দিব্যি গলাবাজি করা যায়, দেখছি তো আমরা। গরু কয়লা সব চুরি করা যায়, শুধু বড় হতে হয় আর বড় নেতা হতে হয়। না, বড় নেতা কেন, বাচ্চাটা ওই মেজো সেজো ছোট নেতা হলেও এতটা গায়ে লাগতো না হয়তো। তফাৎটা শুধু এখানে, তফাৎটা আর শুধু শির দ্বারায় নেই, জানেন তো, তফাৎটা এখন চামড়াতেও। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH